এটাতে চেন বলে যে তুমি আরো একজনকে চেক করনি, তোমার দাসীকে, চুই 11। তখন নানির অ্যাসিস্ট্যান্ট তাদের বলে যে সে গতকাল রাতে মিরাজ প্রাসাদের মাস্টারের সাথে দেখা করতে গিয়েছিল, কিন্তু তখন সেখানে সে একটি পাতা দেখতে পায়, যেই পাতাটি এই পুরো মিরাজ সিটিতে নেই। অর্থাৎ এমন পাতার গাছ এই সিটিতে পাওয়া যায় না, এটা শহরের বাহিরে আছে। আর এই পাতার ভিত্তিতে এরা বুঝতে পারে যে অবশ্য সেই রাতে বাহির থেকে কোনো লোক এই প্রাসাদে প্রবেশ করেছিল, কিন্তু সেটা সেই স্প্রিট ক্ল্যানের মেয়েটি হতে পারে না, যে কিনা কিছুক্ষণ আগে মারা গেল আর কি। কারণ সে তো 4 দিন আগে শহরে প্রবেশ করেছিল। আর যদি পাতাটি তার সাথে এখানে আসতো, তাহলে এই পাতাটি এতদিনে তার রং পরিবর্তন করে ফেলতো, অর্থাৎ এটি মরে যেত আর কি। কিন্তু সেই পাতাটি একদম তাজা ছিল, অর্থাৎ গতকাল রাতেই কেউ এটা এনেছে। আর এই পাত্রের তেলা চুই 11 এর রুমের সামনে পেয়েছিল। আর যেহেতু তোমাদের টোকেনটি অনেক গোপনীয় ছিল, যার জন্য প্রাসাদের লোক ছাড়া এর বিষয়ে কেউ জানবেই না। চেন আরো বলে যে তোমার সাথে যে শহরের বাইরে হামলাটা হয়েছিল, এটাও একটা পরিকল্পনা ছিল। আমাদের মতে এটা চুই 11ই করিয়েছে। তুমি আঘাত পাওয়ার পর যখন গ্রিনভিউ হাইটসে চলে আসলে, তখন সে সেই সুযোগকে কাজে লাগিয়ে শহরে এসে সেই টোকেনটি চুরি করে। তো চেনদের কথাতে গাও চিউমিং তো একদমই বিশ্বাস করছিল না, কারণ চুই 11 তার একদম বিশ্বস্ত দাসী ছিল। এমনকি সে 10 বছর ধরে তার সাথে কাজ করছে। গাও চিউমিং যখন এই কথাটা মানে না, তখন মু গাও চিউমিং কে বলে যে তোমার কি মনে হচ্ছে যে আমরা কি তোমাকে এখানে শুধুমাত্র বিনোদন দেওয়ার জন্য ব্যস্ত নাকি? এই কথা শুনে গাও চিউমিং রেগে সেখান থেকে উঠে চলে যায়। এর পরের দৃশ্যে দেখতে পায় যে গাও চিউমিং চুই 11 এর সাথে দেখা করতে আসে। সে তার জন্য কিছু মিষ্টি এনেছিল। তখন সে তাকে এটা খেতে দেয় আর তার সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে হঠাৎ করেই চুই 11 অজ্ঞান হয়ে যায়। আসলে গাও চিউমিং তার খাবারে ঘুমের ওষুধ মিশিয়েছিল। গাও চিউমিং বলে যে আমি তোমাকে অবশ্যই বিশ্বাস করি, কিন্তু এই বিষয়টি যেহেতু পুরো মিরাজ প্রাসাদের ভবিষ্যৎ নিয়ে, তাই আমার এটা করতে হবে। এই কথা বলে গাও চিউমিং সেখানে তাদের সেই টোকেনটি খুঁজতে থাকে, কিন্তু সে অনেক খোঁজাখুঁজির পরেও সেই টোকেনটি তার রুমে পায় না। যার জন্য সে 11কে বলে যে আমি জানতাম যে এটা তুমি ছিলে না, তুমি ঘুম থেকে উঠলে সব ঠিক হয়ে যাবে। এই কথা বলে সে সেখান থেকে চলে আসে। আমরা দেখতে পাই সে যখন 11কে রেখে সেখান থেকে চলে আসে, তখনই 11 জেগে যায়। আসলে 11ই সেই টোকেনটি চুরি করেছিল। তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। ফ্ল্যাশব্যাকে 11 আর সেই স্পিরিট ক্ল্যানের মেয়েটি, তারা দুইজন মিলে সেই টোকেনটি চুরি করছে। তার টোকেনটি নিয়ে আসার সময় 11 কাছ থেকে সেই পাতাটি পড়ে যায়। তো তারা যখন সেখান থেকে চলে যাবে, তখন সেখানে আবার মিরাজ প্রাসাদের মাস্টার চলে আসে। সে এসে সেই মেয়েটিকে আঘাত করে, আর এই সুযোগে 11 সেখান থেকে পালিয়ে যায়। এই ফ্ল্যাশব্যাক শেষে আমরা দেখতে পাই যে চুই 11 তার হাতের ভিতর থেকে সেই টোকেনটি বের করে। এই পরের দৃশ্যে দেখতে পাই যে চেন আর নান আসে গাও চিউমিং সাথে কথা বলার জন্য। তারা যখন কথা বলছিল, তখন দূর থেকে এটা আবার লুকিয়ে লুকিয়ে চুই 11 শুনছিল। নান গাও চিউমিংকে বলছিল যে আসলে সেই স্প্রিট ক্যানের মেয়েটি যখন মারা গিয়েছিল, তখন তার কাছ থেকে আমরা একটি সারাংশ পেয়েছি, যেটা দিয়ে আমরা একটি অ্যারে তৈরি করতে পারি। আর সেই অ্যারেটি যদি আমরা একবার তৈরি করতে পারি, তাহলে আমরা সেই অ্যারের ভিতরে সেই আধ্যাত্মিক সারাংশটা প্রবেশ করাবো। আর এটা করার সাথে সাথে আমরা সেই মেয়েটির স্মৃতি দেখতে পাবো। আমরা তার স্মৃতি থেকে জানতে পারবো যে তার সাথে আর কে কে যুক্ত আছে। তো এরপরে আমরা রাতের দৃশ্যে দেখতে পাই যে নানের অ্যাসিস্ট্যান্ট সেখানে অ্যারে তৈরি করছিল, আর সেখানে মু বসেছিল। তখন সেখানে চুই 11 মুখ ঢেকে চলে আসে। সে এখানে এসেছে তাদের সেই অ্যারে বন্ধ করার জন্য, কারণ সে তো তাদের সকল কথা শুনেছিল। সে যখন অ্যারে বন্ধ করার জন্য আসে, তখন মু তার সাথে লড়াই করে। লড়াইয়ের এক পর্যায়ে চুই 11 সেই স্প্রিট ক্ল্যানের মেয়েটির সারাংশ নিয়ে নেয়, আর তখনই সে বন্দী হয়ে যায়। আসলে এটা তো আসলে চেনদের একটা প্ল্যান ছিল, যেটাতে তারা যেন চুই 11কে হাতে হাতে ধরতে পারে। সেই অ্যারের মাধ্যমে সেই মেয়েটির কোনো স্মৃতিতে প্রবেশ করার কোনো পদ্ধতিই ছিল না। এটা শুধুমাত্র 11কে ধরার একটা পরিকল্পনা ছিল। চুই 11 যখনই ধরা পড়ে, তখন সেখানে সবাই চলে আসে। তখন গাও চিউমিং নিজের হাতে তার মাস্কটি খুলে, তখন সে দেখে যে এটা চুই 11ই ছিল। তো চুই 11কে দেখে গাও চিউমিং অনেক অবাক হয়ে যায়, আর পাশাপাশি সে অনেক কষ্টও পায়, কারণ সে তার অনেক বিশ্বস্ত একটা দাসী ছিল। সে কিভাবে এই কাজ করতে পারলো? তখন গাও চিউমিং তার সাথে অনেক কথা বলে। আর এরপরে চেন চুই 11কে জিজ্ঞাসা করে যে কে তোমাকে এই কাজ করতে বলেছে, তুমি কি ডিজাইং ইমমর্টাল প্যাভিলিয়নের লোক নাকি? তো চুই 11 এর এমন কাজ দেখে গাও চিউমিং তো কান্নায় ভেঙে পড়ে। সে এটা মানতেই পারছিল না যে সে এমন কাজ করেছে। তখন চুই 11 আবার গাও চিউমিংকে অনেক ইমোশনালি ব্ল্যাকমেল করে, আর শেষে তাকে বলে যে সে আর তাদের সাথে কাজ করবে না, বরং সে ভালো হয়ে যাবে, আর সে তাদেরকে টোকেনটাও দিয়ে দিবে। তার এই কথাতে আবার গাও চিউমিং বিশ্বাস করে, যেটাতে সে তাকে ছেড়ে দেয়।
আর তাকে ছেড়ে দেওয়ার সাথে সাথেই চুই ওয়ান ওয়ান গাও চিউমিং এর গলায় তলোয়ার ধরে। আর তখন সে তাকে জিম্মি করে বাইরে নিয়ে আসে। বাইরে আসার পরে চুই ওয়ান ওয়ান গাও চিউমিংকে বলছিল যে আসলে তুমি ভাবো যে সব শিষ্যরাই তোমাকে অনেক সম্মান করে এবং ভালোবাসে, তাই না? কিন্তু আসলে এটা শুধুমাত্র তোমার পরিচয়ের জন্য ছিল। তারা সবাই তোমাকে ঘৃণা করে, আমিও তাদের থেকে আলাদা নই, আমিও তোমাকে অনেক ঘৃণা করি। চলো এখন থেকে আমরা আলাদা আলাদা পথে যাই। এই কথা বলে চুই ওয়ান ওয়ান গাও চিউমিংকে সেখানে রেখে যখন পালিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ পেছন থেকে কেউ তাকে মেরে ফেলে। আর আমরা দেখতে পাই সেটা আর কেউ নয় বরং মিরাজ প্রাসাদের মাস্টার ছিল। তখন মাস্টারের সৈন্য তার কাছ থেকে সেই টোকেনটিও নিয়ে নেয়। তখন সেখানে মু আর চেনও চলে আসে। মিরাজ প্রাসাদের মাস্টার সেখান থেকে চলে যাওয়ার আগে চেনকে ধন্যবাদ জানায়, আর তার এই কাজে সাহায্য করার জন্য সে তাদেরকে একটি ভোজসভায় আমন্ত্রণ জানায়। তো এরপরে তারা মিরাজ প্রাসাদের মাস্টারের ভোজসভায় আসে। সেখানে তারা একসাথে ড্রিঙ্কস করে। তো তারা যখন ড্রিঙ্কস করছিল তখনই সেখানে মাস্টারের অ্যাসিস্ট্যান্ট আসে তাদেরকে সার্ভ করার জন্য। তো সে যখন চেনকে চা সার্ভ করছিল তখন হঠাৎ করে সে চেনের উপর আক্রমণ করে দেয়। আসলে মাস্টারের অ্যাসিস্ট্যান্টের ভিতরে ডার্ক অ্যাবেস এর গু নামের একটি লোকের অভিশাপ চলে এসেছিল। তখন এটা দেখে নান অনেক অবাক হয়। সে বলে যে এটা তো ডার্ক অ্যাবেস এর অভিশাপ, তাহলে এটা এখানে কিভাবে আসলো? তারা এই কথা বলে যখন মাস্টারের দিকে তাকায় তখন তারা দেখে যে মাস্টার অলরেডি প্রজেস্ট হয়ে গিয়েছিল। তখন তারা সবাই রুমের বাইরে আসে, আর তখন নান সেই দরজায় একটি অ্যারে বসিয়ে দেয়। তো মিরাজ প্রাসাদের মাস্টারের কাল্টিভেশন কিন্তু অনেক বেশি ছিল, যার জন্য তাকে বেশিক্ষণ আটকে রাখা পসিবল না। অন্যদিকে প্রাসাদের সকল শিষ্যরাই পজেস্ট হয়ে গিয়েছিল, যার জন্য তারাও চেনদের মারতে চলে আসে। তখন চেন ম্যাজিক দিয়ে তাদেরকে আটকে রাখে। আমরা যা ভেবেছিলাম তাই হয়েছে। আমরা দেখি যে নান বেশিক্ষণ ধরে মাস্টারকে আর ধরে রাখতে পারে না। তখন মিরাজ প্রাসাদের মাস্টার নানকে আঘাত করে বাইরে বের হয়ে আসে। তখন মু আর কোনো উপায় না পেয়ে সে তার হাত কেটে রক্ত দিয়ে সেখানে একটি সিল তৈরি করে। মু তার ডেমনিক পাওয়ার দিয়ে তাদেরকে ঠিক করতে থাকে। আসলে তারা যেহেতু ডার্ক লাইনের অভিশাপে পজেস্ট হয়েছিল, যার জন্য মু ডেমনিক পাওয়ার ইউজ করছিল তাদেরকে ঠিক করার জন্য। আসলে সে তাদেরকে মারতে চেয়েছিল, কিন্তু চেন এমনটা করতে দেয়নি। যেহেতু সে তাদেরকে মারতে পারবে না, যার জন্য সে তাদের ভিতর থেকে গুকে বের করার চেষ্টা করছিল, অর্থাৎ যে কিনে তাদেরকে পজেস্ট করেছে আর কি। কিন্তু এটাতে আমরা দেখতে পাই মু অনেক আহত হয়ে যাচ্ছিল, সে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছিল। মু যখন দুর্বল হয়ে যায় তখন চেনের হাতে থাকা সেই ব্রেসলেটটি উজ্জ্বল হতে থাকে, যেটাতে চেন বুঝতে পারে যে মুয়ের জীবন এখন বিপদে। তখন সে তাকে এটা করতে মানা করে। এটাতে মু বলে যে তাহলে তুমি আমার বিষয়ে চিন্তা করো, কিন্তু চেনের কথা মু শোনে না। এক পর্যায়ে মু তার সর্বোচ্চ শক্তি শেষ করে ফেলে তাদেরকে ঠিক করার জন্য। সে তাদেরকে ঠিক করার পরে অজ্ঞান হয়ে যায়। তখন চেন তাকে ধরে ফেলে। চেন মুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই নান মুয়ের চিকিৎসা করছিল। নান মুয়ের পালস চেক করে বলে যে আচ্ছা, মুয়ের কি আগেও কোনো বড় ধরনের আঘাত লেগেছিল? তখন চেন বলে যে কেন, তুমি এই কথা বলছো কেন? তখন নান বলে যে কারণ তার নারীর স্পন্দন আমাকে বলছে যে সে এর আগে অনেক বড় একটি আঘাত পেয়েছে, আর আজকে সে তার রক্ত ব্যবহার করে এই অ্যারেটি তৈরি করলো। তার ডেমনিক পাওয়ার বেরিয়ে আসার কারণে তার শরীরের অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে। তখন নান বুঝতে পারে যে মুয়ের স্পিরিচুয়াল ছিদ্রটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার জন্য তো সে স্পিরিচুয়াল পাওয়ার ইউজ করতে পারে না। তখন নান বুঝতে পারে যে মু আসলে শুধুমাত্র ডেমনিক পাওয়ারই ব্যবহার করতে পারবে, কিন্তু একজন স্পিরিট ক্ল্যানের সদস্য হিসাবে ডেমনিক পাওয়ার গ্রহণ করা তার জন্য অনেক যন্ত্রণাদায়ক। তো তখন নান চেনকে বলে যে সে তাকে ঠিক করতে পারে কিনা এটা সে পরীক্ষা করে দেখবে, আর সে এটা নিয়ে পড়াশোনা করবে যেটাতে সে যেন তাকে ঠিক করতে পারে, কারণ সেও ডেমনিক পাওয়ার নিয়ে অতটা পরিচিত নয়। এই কথা বলে নান সেখান থেকে চলে আসে। বাইরে আসার পরে নান মনে মনে অনেক চিন্তিত ছিল, আর সে প্রচন্ড পরিমাণের কষ্ট পেয়েছিল। আসলে সেও মুকে তো প্রচন্ড ভালোবাসতো, কিন্তু এটা এখন বন্ধুত্বের ভালোবাসা নাকি প্রেমিক প্রেমিকার ভালোবাসা এটা তো আমরা পরবর্তীতে জানতে পারবো। সে ভেবেছিল যে মু হয়তো মারা যেতে পারে, যেটা ভেবে সে অনেক ভয় পেয়েছিল। তো নান যখন চলে যায় তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই মু যখন ছোট ছিল তখন তো সাংচি তাকে নিয়ে গিয়েছিল। তো সাংচি তাকে নিয়ে গিয়ে তার ভিতরে ডেমনিক পাওয়ার দিতে থাকে, যেটাতে মুয়ের অনেক কষ্ট হচ্ছিল, সেটা সহ্য করতে পারছিল না। কিন্তু সাংচি তাকে বলে যে যদি তুমি তোমার প্রতিশোধ নিতে চাও তাহলে তোমাকে এই কষ্টটা সহ্য করতে হবে এবং ডেমনিক পাওয়ার নিতে হবে। ডেমনিক পাওয়ার নেওয়ার সময় মু তার মাস্টারকে বলছিল যে মাস্টার, আমাদের কাল্টিভেশন কেন এত যন্ত্রণাদায়ক? তখন সাংচি বলে যে এর কারণ হলো আমরা পাপী হিসাবে জন্মগ্রহণ করেছি তাই। তো এটা আসলে মু স্বপ্নে দেখছিল, যে স্বপ্ন দেখার পরে মু অনেক কষ্ট পাচ্ছিল। তখন তার কাছে চেন চলে আসে। চেন এসে তাকে শান্ত করার চেষ্টা করে। মু যেটা দেখেছে সেটা কিন্তু তার স্মৃতি ছিল, অর্থাৎ এটা তার অতীত ছিল। স্বপ্ন মানে আবার এটা ভেবো না যে সে এটা ভুলভাল দেখছে আর কি।
এটা কিন্তু বাস্তব ছিল। চেন যখন মুকে শান্ত করে তখনই মুয়ের কাছ থেকে মুয়ের ডায়েরিটি পড়ে যায়, যেটা দেখে চেনের মনে পড়ে যে মু তো তার সকল কথা এই ডায়েরিতে লিখে রেখেছিল। যেটাতে চেন কৌতূহলী হয়ে তার সেই ডায়েরিটি ওপেন করে। তখন চেন দেখে যে মু তার ডায়েরিতে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনাই লিখেছিল, অর্থাৎ চেনের সাথে দেখা হওয়ার পর থেকে যা যা ঘটেছিল আর কি। চেন তার সাথে কখন কেমন খারাপ ব্যবহার করেছে আবার ভালো ব্যবহার করেছে সেই সব কথা সে সেই ডায়েরিতে লিখে রেখেছিল। এই সব কিছু চেন দেখছিল, কিন্তু মু যেমন চেনের খারাপ বিষয় লিখেছিল তেমনই তার ভালো বিষয় লিখেছিল। আর সে যে চেনকে কতটা ভালোবাসে বা তাকে কতটা সে পছন্দ করে সেই বিষয়টা চেন এই ডায়েরি থেকে জানতে পারলো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে, সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। চাই চিয়ান।